Hello, my dear students. Welcome to another new chemistry class for class 9 and class 10. So আমরা দ্বিতীয় চ্যাপ্টার পড়তেছি। ওকে স্টুডেন্টস, আজকে আমরা এখান থেকে স্টার্ট করব। পেজ 21, ব্যাপন, ডিফিউশন। কঠিন তরল ও বায়বীয় মাধ্যমে কোনো পদার্থের কণাসমূহের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে চলো আমরা ফার্স্টে ব্যাপনের সংজ্ঞাটা একটু ভালোভাবে বুঝে নিই। কঠিন তরল ও বায়বীয় মাধ্যমে কোনো পদার্থের কণাসমূহের, মানে এই তিনটা মাধ্যমের যে কোনো একটাতে কোনো পদার্থের কণাসমূহের স্বতঃস্ফূর্ত, এখানে স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে মানে বাধাহীন, কোনো প্রকার কোনো বাধা থাকবে না, ও সমানভাবে মানে যখন ছড়িয়ে পড়বে তখন চারদিকে সমানভাবে ছড়াবে। যদি যদি বায়বীয় মাধ্যমে মানে গ্যাসীয় মাধ্যমে ছড়ায় তাহলে সমানভাবে ছড়াবে, তরল মাধ্যমে ছড়ালেও সমানভাবে ছড়াবে এবং কঠিন মাধ্যমে ছড়ালেও সমানভাবে ছড়াবে। তো এরকম ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। তো এই দিকটা আরো পড়লে তোমরা বিস্তারিত বুঝতে পারবে। আমি পড়তেছি। ব্যাপন প্রক্রিয়ায় কণাসমূহ উচ্চ গণমাত্রার স্থান থেকে নিম্ন গণমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। তো এটা তোমরা বুঝতে পারলে, ব্যাপন প্রক্রিয়ায় উচ্চ গণমাত্রার স্থান থেকে নিম্ন গণমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে কণাসমূহ কি ছড়িয়ে পড়ে। যেমন এক্সাম্পল দেখো, ঘরের এক কোণে একটি সুগন্ধির শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। এটি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। এরকম আরো উদাহরণ রয়েছে। যেমন আমরা যখন পারফিউম ইউজ করি, তখন যখন আমরা মানে স্প্রে করি আমাদের বডিতে, তখন কিন্তু পুরো রুমে কি পারফিউমের স্মেল ছড়িয়ে পড়ে। পাশাপাশি যখন আমরা কোনো ফ্রুটস কাটি, আর যেমন মালটা, কমলা, এগুলো যখন আমরা কাটি তখন কিন্তু ঘ্রাণ সমগ্র বাসায় ছড়িয়ে পড়ে। ওকে, তাছাড়া যখন আমরা লেবু কাটি, দেখো কিচেনে লেবু কাটলে আমাদের রুমের দরজা যদি খোলা থাকে তাহলে ওই লেবুর ঘ্রাণ কিন্তু আমরা পেয়ে যাই। ওকে, তো এই লেবু কাটার পর লেবুর যে ঘ্রাণটা কিচেন থেকে আমাদের রুম পর্যন্ত এসেছে, এটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। মানে গ্যাসীয় মাধ্যম, বাতাসটা গ্যাসীয় মাধ্যম, তাই না? তো বাতাসের মাধ্যমে মানে গ্যাসীয় মাধ্যমে বিকৃত হয়ে আমাদের রুম পর্যন্ত চলে এসেছে। তো এগুলা ব্যাপনের উদাহরণ। তো যে মাধ্যমে কণাগুলো ছড়িয়ে পড়তে কম সময় লাগে সে মাধ্যমে ব্যাপন হার বেশি, এবং যে মাধ্যমে কণাগুলো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে সে মাধ্যমে ব্যাপনের হার কম। ওকে, এদিকটা কি বোঝানো হয়েছে আমি বুঝিয়ে দেই। সাপোজ একটা মাধ্যম, সাপোজ যে লেবু যে আমরা কিচেনে কাটলাম, লেবুটা যে আমাদের মানে রুম পর্যন্ত এসেছে, এটা যদি মানে অল্প সময়ের মধ্যে চলে আসে তাহলে আমরা কি বলবো, এটার ব্যাপন হার বেশি। আর যদি সময় বেশি লাগে, সাপোজ তুমি কিচেনের মধ্যে আহ মালটা কাটলে আর যদি লেবু কাটলে, তো যে গ্রানটা আমরা আগে পাবো, সাপোজ যদি আমরা লেবুর গ্রান আগে পেয়ে যাই, দ্যাট মিনস লেবুটা এখানে ফার্স্ট মানে খুব দ্রুত ব্যাপিত হয়েছে, মানে সেক্ষেত্রে লেবুর ব্যাপনের হার আমরা বেশি বলতে পারবো। তো এরকম এরকম কি হয় মানে মাধ্যমে যে যেহেতু কঠিন তরল তিনটা মাধ্যম রয়েছে, এটার মধ্যে মানে যে মাধ্যমে সবচেয়ে বেশি ফাস্ট ছড়িয়ে পড়ে, মানে সময় কম লাগে, দ্রুত ছড়িয়ে যায়, এটার ব্যাপন আর বেশি আমরা বলতে পারি। আর যে মাধ্যমে কণাগুলো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে ওটার কি ব্যাপন হার কম। ওকে, এখানে দেখো, যেমন বায়বীয় মাধ্যমে ব্যাপন হার তরল মাধ্যম হতে বেশি, মানে তরল মাধ্যম থেকে বায়বীয় মাধ্যমে খুব দ্রুত কণা ব্যাপিত হতে পারে। একইভাবে তরল মাধ্যমের ব্যাপনের হার কঠিন মাধ্যম হতে বেশি। দ্যাট মিনস আমরা কি বলতে পারি, সবচেয়ে বেশি মানে ব্যাপিত হয় কোথায় পদার্থগুলো, বায়বীয় মাধ্যমে সবচেয়ে বেশি ব্যাপিত হতে পারে, তারপর তরল, তারপর কঠিন। সবচেয়ে বেশি ব্যাপন হার হচ্ছে বায়ু মাধ্যমে মানে গ্যাসীয় মাধ্যমে। তারপরে দেখো, আবার একই মাধ্যমে যে পদার্থের আণবিক ভর বেশি সে পদার্থের কণাগুলোর ব্যাপনের হার কম হবে। তো এটা আমরা নেক্সট পেজে আমরা দেখবো, এক্সাম্পলের মাধ্যমে আমরা এই বিষয়টা দেখতে পারবো যে ভরের সাথে সম্পর্কিত বিষয়টা। ওকে, নিচের পরীক্ষাগুলোর মাধ্যমে এই বিষয়ে আরো পরিষ্কার ধারণা নিতে পারবে। ওকে, তাহলে চলো আমরা পরীক্ষাগুলো দেখি। পরীক্ষা নং 1, কক্ষ তাপমাত্রা। এখানে কক্ষ তাপমাত্রা কি, কক্ষ তাপমাত্রা হচ্ছে আমাদের রুম টেম্পারেচার। একটি কাচের পাত্রে কিছু বিশুদ্ধ পানি নাও। ওকে, দেখো আমরা এই পাত্রের মধ্যে কিছু বিশুদ্ধ পানি নিয়েছি। এতে এই পানিতে সামান্য গোলাপি বর্ণের কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছেড়ে দাও। দেখো এখানে আমরা কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই যে এই যে এই স্থানটাতে আমরা দিয়েছি। ওকে, এটা কি, এটা হচ্ছে পানি। সো তোমরা লক্ষ্য করলে দেখবে কিছুক্ষণ পর
পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানাগুলো দ্রবীভূত হয়ে গোলাপি দ্রবণে পরিণত হচ্ছে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলো পানির মধ্যে এদিক সেদিক ছড়িয়ে পড়েছে। তো দেখো এই চিত্রের মধ্যে আমরা এটা এখানে দিয়েছিলাম তাই না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এই চিত্রের মধ্যে দেখো এটা কি ছড়িয়ে পড়তেছে তাই না। আর এখানে তৃতীয় টুকুর মধ্যে কি দেখতে পাই, একদম সম্পূর্ণটা ছড়িয়ে পড়েছে। তো এখানে কিন্তু দুই কালার, এখানে এক কালার এখানে আরেক কালার, বাট সম্পূর্ণটা কিন্তু সেম হয়ে গেছে। ওকে, মানে এখানে ব্যাপন একদম কমপ্লিট হয়েছে। সো আর এখানে একটা বিষয়, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি, এটা হচ্ছে তোমার মানে ক্লিন করে আর কি, যে তোমার পানি বিশুদ্ধ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, পাশাপাশি ফলমূল সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এরকম একটা মানে পরিষ্কারক হিসাবে এটাকে মূলত ব্যবহার করা হয়, হিসাবে এটাকে তোমরা চিহ্নিত করতে পারো। ওকে, তারপর দেখো এক্ষেত্রে পানি তথা তরল মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণা বেবিত হয়েছে। এই ব্যাপন সংঘটিত হতে কয়েক মিনিট থেকে প্রায় ঘন্টাখানেক সময় লাগতে পারে। তবে এক্ষেত্রে তাপ প্রয়োগ করা হলে ব্যাপন হার বৃদ্ধি পায়। তো এখন কথা হচ্ছে, তাপ প্রয়োগ করলে ব্যাপন হার কেন বৃদ্ধি পায়। আমরা জানি কি, তাপ প্রয়োগ করলে পদার্থের কণাসমূহের মধ্যে মানে গতি বেড়ে যায় তাই না, কণাসমূহের গতি শক্তি বৃদ্ধি পায়। তো যখন কণাসমূহ মানে ছোটাছুটি করে এলোমেলো এরকম অবস্থায় মানে খুব দ্রুত ব্যাপন করতে পারে। ওকে, মানে তখন যখন তাপ প্রয়োগ করা হয় তখন কিন্তু তরল পাশাপাশি যে কঠিন পদার্থ দেয়া আছে এসবগুলো কিন্তু আনস্টেবল অবস্থা থাকে তাই না, সবগুলো কাঁপাকাঁপি করতে থাকে, মানে ছোটাছুটি করতে থাকে। এই অবস্থায় ব্যাপন খুব ফাস্ট হয়। তারপর দেখো, যেমন গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপনের পরীক্ষাটি সম্পন্ন করা হলে দেখা যাবে ঠান্ডা পানির চেয়ে গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কণাগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র পানিকে গোলাপি বর্ণে পরিণত করেছে। তো গরম পানিতে দিলে কি হয়, মানে খুব ফাস্ট হয়ে যায়। মনে করো নর্মালি যদি 10 মিনিট লাগে, তাহলে গরম পানিতে দিলে হয়তো 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিটেই সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, এখন নেক্সট পেজে দেখো পরীক্ষা নং 2। কক্ষ তাপমাত্রায় একটি বিকারে কিছু পরিমাণ বিশুদ্ধ পানি নিয়ে এতে সামান্য পরিমাণ তরল নীলের দ্রবণ যোগ করো। ওকে, এই পরীক্ষাটার মাধ্যমে আমরা কি দেখতেছি, এর আগের যে এক্সপেরিমেন্টটা ছিল ওটার মধ্যে আমরা মানে কঠিন পদার্থ তরল মাধ্যমে দিচ্ছি, আর এই পরীক্ষা নং 2 এর মধ্যে আমরা তরল মাধ্যমে তরল পদার্থ দিতেছি। ওকে, আর এখানে যে নীল সামান্য পরিমাণ যে নীল আমরা নিয়েছি, এটা কি নরমালি আমরা আমাদের ড্রেসে মানে ড্রেস ওয়াশ করার পর যে নীলটা ইউজ করি, চমক বা উজালা, এই টাইপের নীল আমরা ইউজ করতেছি। কিছুক্ষণের মধ্যে দেখবে বিকারের সমস্ত পানি নীল রং ধারণ করেছে। সেটা কেন হয়েছে, কারণ নীল এখানে ব্যাপিত হয়েছে, অর্থাৎ নীলের দ্রবণের কণাগুলো সমস্ত পানিতে ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে পানিতে তরল পদার্থ মানে নীলের দ্রবণ ব্যাপিত হয়েছে। কক্ষ তাপমাত্রায় কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপনের চেয়ে তরল নীলের দ্রবণের ব্যাপনের সময় অনেক কম লেগেছে। তো এর কারণ কি, ওই কারণটা দেখো, অর্থাৎ তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপনের হারের চেয়ে তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপনের হার বেশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, মানে তরল মাধ্যমে যদি আমরা কঠিন পদার্থ মিক্স করি, এটা মানে ব্যাপিত হতে যতটুকু টাইম লাগবে, যদি তরল মাধ্যমে তরল পদার্থ আমরা মিক্স করি তার চেয়ে অনেক আগেই হয়ে যাবে, মানে এটা বেশি ফাস্ট হবে। তরল মাধ্যমে তরল খুব ফাস্ট ব্যাপিত হয় কঠিনের চেয়ে। তাপের প্রভাবে এই ব্যাপন হার আরো বেশি হয়। তো আমরা তরল মাধ্যমে তরল পদার্থ দিয়ে যদি তাপ প্রয়োগ করি তাহলে এটা খুব ফাস্ট হয়ে যাবে। কঠিন এবং তরল পদার্থের ন্যায় গ্যাসীয় পদার্থ তরল মাধ্যমে ব্যাপিত হয়। গ্যাসীয় পদার্থ কিন্তু আমরা এটাতে মানে মিক্স করতে পারি, তবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরল মাধ্যমে কঠিন এবং তরল পদার্থের চেয়ে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার বেশি। তো যদি আমরা টেম্পারেচার মানে ফিক্স রাখতে পারি, মানে নির্দিষ্ট একটা টেম্পারেচার থাকে, মানে যখন আমরা তরল পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থ মিক্স করি নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে কি হয়, এটা হারটা অনেক বেশি হয়। গ্যাসীয় পদার্থ আমরা তরল পদার্থ মিক্স করার সময় খুব অল্প সময়ের মধ্যে পুরোটার মধ্যে বিপৃত হয়ে যায়, মিক্স হয়ে যায়। ওকে, এখন পরীক্ষা নং 3 দেখো, দুটি গ্যাসের ব্যাপন হার। তো এখন আমরা দেখবো গ্যাসের ব্যাপন হার। এটা কি, গ্যাসীয় মাধ্যমে আমরা গ্যাসের ব্যাপন হার দেখবো। এই পরীক্ষার জন্য আমাদেরকে কি করতে হবে, এই পরীক্ষার জন্য দুই মুখ খোলা একটি লম্বা কাঁচ নল ও 2 খণ্ড তুলা নাও। এক খণ্ড তুলাকে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে ভিজাও, অপর খণ্ড তুলাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভিজাও। এবার ওই লম্বা কাঁচ নলটির এক মুখে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে সিক্ত তুলা এবং অপর মুখে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সিক্ত তুলা দিয়ে বন্ধ করো। ওকে, দেখো দেখাই যে এটা হচ্ছে আমাদের মূলত এটা এক্সপেরিমেন্ট করার জন্য এটা আমরা নিব। ওকে, তো এখানে দেখো এই পাশে আমরা যেটা নিয়েছি এটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে ভেজানো তুলা। ওকে,
আর এই পাশে আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে বীজাণু তুলা। তো এখন এটা হচ্ছে দুই মুখ খোলা কাঁচনল। তো এই মুখ যেহেতু আমরা এটা দিয়ে অফ করেছি, এই মুখটা এটা দিয়ে অফ করেছি। তো এখন এই দিক থেকে কি গ্যাস বের হবে, তাই না? এদিক থেকেও কি এদিকে বের হবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, আর এখান থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাস বেরোবে। ওকে, অ্যামোনিয়া গ্যাস বেরোবে। তাহলে এখন দেখো, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাস টিউবের ভেতর বাতাসের মধ্যে দিয়ে বেপিত হবে। তো এটা দুই পাশে যখন আমরা রাখলাম, এখন কিন্তু এই গ্যাসগুলোর ব্যাপন শুরু হবে। তো ব্যাপন শুরু হয়ে কি টিউবের মধ্যে যেতে থাকবে। তো এখানে ভিতরে কিন্তু কি বায়বীয় মাধ্যম, দেখো বাতাস একটি বায়বীয় বা গ্যাসীয় মাধ্যম। টেস্ট টিউবের ভিতরে তো আগে থেকে বাতাস ছিল, তাই না? তো এই বাতাসের মধ্যে দিয়ে কিন্তু গ্যাসগুলো বেপিত হচ্ছে, এখানে এটাই বোঝানো হয়েছে। তাছাড়া এখানে আরেকটা বিষয় দেখো, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসই বের হবে, বাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাস বের হয়, তাই না? সেটা কিভাবে বের হয় এই বিষয়ে এখন তোমাদের না জানলে চলবে, এখন জাস্ট এতটুকু জানো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাস বের হয়। সরাসরি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্যাস বের হয় না, অ্যামোনিয়া গ্যাস বের হয়। কারণ কি এটার সংকেত কি ছিল NH4OH, বাট অ্যামোনিয়া গ্যাসের সংকেত NH3। আর এটার ক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড যে গ্যাস এটা কিন্তু HCl, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার সংকেত HCl। তো এই দুটা সেম হলো, এখানে একটু ডিফারেন্ট রয়েছে। সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে এই বিষয়ে বিস্তারিত জানবো। ওকে, তারপর দেখো, কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে কাস্টনলের ভিতরে একটি নির্দিষ্ট স্থানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ও অ্যামোনিয়া গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি করেছে। তো এখানে একটা বিক্রিয়া ঘটেছে। ওকে, তো বিক্রিয়াটা কি হয়েছে, এখানে ছিল HCl। ওকে, HCl প্লাস NH3। তো এই দুটো মিলে কি হয়েছে, দুটো মিলে আমাদের NH4Cl গঠন করেছে। ওকে, তো দুটা গ্যাস মিক্সে বিক্রিয়া করে কি এটা গঠন করেছে, অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করেছে। তো এই সাদা ধোঁয়া তৈরিতে 1 মিনিটেরও কম সময় লাগে, মানে খুব অল্প সময়ে কিন্তু গ্যাসগুলো বেপিত হয়েছে বায়ুর মাধ্যমে। ওকে, বিষয়টা দেখো, যে এখান থেকে যে গ্যাসটা গিয়েছে এখান থেকে এটা এই বরাবর অতিক্রম করেছে, আর এই গ্যাসটা কি এখান থেকে এতটুকু অতিক্রম করেছে। তো এখানে এসে কি এখানে একটা বিক্রিয়া সংঘটিত হয়েছে, বিক্রিয়া সংঘটিত হয়ে আমাদের এটা তৈরি করেছে। ওকে, ওকে, এখানে একটা বিষয় দেখো, সাদা ধোঁয়ার অবস্থান কাঁচনলের ঠিক মাঝামাঝি হবে না, এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের কাছে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে দূরে অবস্থান করবে। তো কেন এমনটা হয়েছে দেখো, অর্থাৎ একই সময়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কম দূরত্ব এবং অ্যামোনিয়া গ্যাস বেশি দূরত্ব অতিক্রম করেছে। এই পরীক্ষা থেকে বোঝা যায় যে অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস থেকে দ্রুত ছড়িয়ে পড়ে বা বেশি দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হারের চেয়ে বেশি। তো এর কারণটা কি দেখো, এর কারণ মূলত এদের আণবিক ভর। যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। এখানে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর 36.5, এর চেয়ে কম। ওকে, মানে এটা যেহেতু 17 আর এটা হচ্ছে 36.5, তো আমরা বলতে পারি কি অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর খুব কম। তো আমরা এই উদাহরণ ও ব্যাখ্যা থেকে কি জানতে পাই, যেটার আণবিক ভর কম থাকে যে গ্যাসের, এর ব্যবহার অনেক বেশি হয়। মানে যদি একই মাধ্যমে হয়, দেখো এই পরীক্ষার মধ্যে কিন্তু একই মাধ্যমে রয়েছে, তাই না? দুটাই বায়ু মাধ্যমে মানে গ্যাসীয় মাধ্যমে রয়েছে। এটাই টেস্ট টিউবের মধ্যে বেপিত হচ্ছে, এটাও কি টেস্ট টিউবের মধ্যেই বেপিত হচ্ছে, মানে একই মাধ্যমে রয়েছে। তো একই মাধ্যমে যেহেতু রয়েছে, তো একই মাধ্যমে যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে, মানে খুব ফাস্ট বেপিত হবে। যেহেতু এই পদার্থটার আণবিক ভর কম, so এটা খুব ফাস্ট বেপিত হয়েছে, মানে এটা একদম এটা এখানে চলে এসেছে, মানে এটা থেকে দূরে অবস্থান করেছে, তাই না? মানে যে প্লাস যে বিক্রিয়াটা হয়, তাই অ্যামোনিয়া গ্যাস হাইড্রোক্লোরিক গ্যাসের চেয়ে দ্রুত বেপিত হয়েছে, অর্থাৎ বেশি দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, এখানে একটা বিষয়, আণবিক ভর বিষয়টা কি? ওকে, তো তোমরা যদিও এখন জাস্ট চ্যাপ্টার 2 পড়তেছো, সো আণবিক ভর যদি তোমাদেরকে আমি বিস্তারিত বুঝাই তোমরা বুঝতে পারবে না, আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি। আণবিক ভর হচ্ছে কোনো পদার্থের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তাদের পারমাণবিক ভরের যোগফল। তো দেখো এখানে হাইড্রোক্লোরিকের কথা চিন্তা করো, এখানে HCl, তাই না? কারণ হাইড্রোজেন রয়েছে একটা, ক্লোরিন রয়েছে একটা, টোটাল এখানে পরমাণু সংখ্যা কত? পরমাণু সংখ্যা হচ্ছে 2টা। তো এই দুইটা পরমাণুর পারমাণবিক ভর যদি আমি যোগ করি,
যোগফল যা হবে সেটাই হবে এটার আণবিক ভর। এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 আর ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। তো এটা যোগ করলে কত হয়? যোগ করলে হবে 36.5। অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে NH3। তো এখানে নাইট্রোজেন রয়েছে একটা, হাইড্রোজেন রয়েছে তিনটা। তো এখানে টোটাল পরমাণুর সংখ্যা হচ্ছে 4টা। এখানে নাইট্রোজেনের ভর হচ্ছে, নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 14 আর হাইড্রোজেনের হচ্ছে 1। তো যেহেতু এখানে হাইড্রোজেন তিনটা রয়েছে সো এখানে ইনটু দিয়ে আমরা 3 লিখবো। একটু এখানে ক্যালকুলেশন করলে কত হয়? এটা হয় 17। ওকে, তো এবার মূলত আমরা আণবিক ভর নির্ণয় করি। তো এইগুলা তোমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে বিস্তারিত জানতে পারবে। তো এখানে যেহেতু আণবিক ভর অ্যামোনিয়া গ্যাসটা কম পেয়েছি সো এটার ব্যাপন হার বেশি হবে, তার জন্য এটা বেশি দূরত্ব অতিক্রম করবে। অতিক্রম করার ফলে এটা মানে এই বিক্রিয়াটা কোথায়? হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের কাছাকাছি হবে। আর এটার ভর বেশি হওয়ার কারণে এটা বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে না। তো এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। ওকে, তারপর দেখো হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ভর যথাক্রমে 2, 4, 28, 32 এবং 44। এই গ্যাসগুলোর মধ্যে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম। ওকে, দেখো এখান থেকে হাইড্রোজেনের কত? মাত্র 2। তো এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে কম কোনটা? সবচেয়ে কম হচ্ছে হাইড্রোজেন। তো আমরা কি বলতে পারি? তাই হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি হবে এবং কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি। এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে বেশি কোনটা? 44। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের। সো কাজে কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার সবচেয়ে কম হবে। ওকে, আমরা দেখলাম তরল মাধ্যম থেকে বায়বীয় মাধ্যমে পদার্থের ব্যাপনের হার বেশি, যা 50 থেকে 100 গুণ পর্যন্ত হতে পারে। তো আমরা কি দেখতে পেলাম? মানে এক একটা মাধ্যমে ব্যাপনের হার এক এক পদার্থের এক এক রকম হয়। ওকে, সো এই হচ্ছে বিষয়। পাশাপাশি আমরা আরেকটা বিষয় দেখলাম, একই মাধ্যমে, মনে করো এখানে কিন্তু মাধ্যম সেম ছিল, তাই না? মাধ্যম সেম থাকার পরেও দুটার ব্যাপনের হার কিন্তু এখানে সেম ছিল না। যেটার আণবিক ভর কম ছিল এর ব্যাপনের হার বেশি ছিল, এটা খুব দ্রুত ব্যাপিত হতে পারে। আর যার আণবিক ভর বেশি এটা কি মানে অল্প, মানে খুব সময় নিয়ে এটা ব্যাপিত হয়, মানে খুব টাইম লাগে। তো এর আরেকটা কারণ কি দেখো, যে পদার্থের আণবিক ভর বেশি তার মানে এটা খুব ভারী, ভারী পদার্থ, এটার কণাগুলো কি খুব ভারী। তো যেহেতু এটা ভারী এই জন্য এটা মানে ব্যাপিত হতে টাইম লাগে, সময় লাগে, খুব ইজিলি এটা ব্যাপিত হতে পারে না। আর যেগুলোর আণবিক ভর কম এগুলো খুব ওজনে হালকা হয়, তো ঠিক এটা খুব দ্রুত ব্যাপিত হতে পারে, ছড়িয়ে পড়তে পারে। সেই হচ্ছে বিষয়। ওকে, নেক্সট ক্লাসে আমরা নিঃসরণ পর্ব এখান থেকে স্টার্ট করব। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দাওনি ফেসবুক পেজে ফলো দিয়ে ফেলো এবং ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। আর তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।